This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ অ্যাট 2। দেখুন, স্কুল সব বন্ধ হয়ে গেছে, প্রাথমিক, হাই স্কুল সব। যারা সরকারি কর্মী তাদের 50% আর অফিস যাবেন না, এখন বাড়ি থেকে কাজ করবেন, ওয়ার্ক ফ্রম হোম। কারণ 500 মিটার দূরের জিনিস দেখা যাচ্ছে না আশপাশের কাউকে। এত ধোঁয়াশার কারণ কি? শীতকাল পড়ছে তাই? ধোঁয়াশার কারণ মূলত দূষণ। না, আমাদের শহরের কথা বলছি না, বলছি দেশের রাজধানী দিল্লির কথা। দিল্লির ছবি দেখাবো আপনাদের। ভয়ঙ্কর দূষণ, এবং আজকের দিনটা দিল্লিতে এই মরশুমের দূষণতম দিন। এটা দিল্লির ছবি, কিছু দেখতে পাচ্ছেন? শীতের কুয়াশা নয়, এটা ধোঁয়াশা। এর পরতে পরতে রয়েছে দূষণ এবং ক্ষতিকারক কণা। দিল্লির কি অবস্থা? দিল্লির দূষণ ঠেকানো যাচ্ছে না কেন? এটা তো বছরের সমস্যা। দিল্লিতে দূষণে কি অবস্থা এই মুহূর্তে? এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অত্যন্ত উপরে, প্রায় 500। এখনো দিল্লিতে ঠান্ডার লেশমাত্র নেই, সুতরাং কুয়াশা কিচ্ছু নয়। আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস। মানে দিল্লিতে যে ধরনের ঠান্ডা এই সময় পড়ার কথা একেবারেই তার আশপাশে নয়, 4 ডিগ্রি বেশি বরং স্বাভাবিকের থেকে। দিল্লির তাপমাত্রা শুকনো নয়, এখনো জলো বাতাসের রাজত্ব দিল্লিতে। এখনো বাতাসে জল মিশে রয়েছে, ফলে রাত ভোর সকালে কুয়াশার দাপট সঙ্গে ধুলো মিশে ধোঁয়াশা তৈরি হচ্ছে। কুয়াশার দোসর হচ্ছে দূষণ, ধোঁয়াশায় জেরবার হচ্ছে রাজধানী। হিমেল হাওয়ার জোর বাড়লে দূষণ কমে যেত, মানে হাওয়া যদি একটু গতিশীল হতো তাহলে, কিন্তু এখনই সেই সম্ভাবনা দিল্লিতে কম। সুতরাং হাওয়ারও গতি নেই, ফলে ওই পার্টিকলসগুলো, ওই দূষণযুক্ত কণাগুলো বেশি দূর যেতে পারছে না, স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে এক জায়গায়। কুয়াশা এবং দূষণ মিলে তীব্র ধোঁয়াশা, এবং দিল্লির এয়ার কোয়ালিটি, বাতাসের গুণমান বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। বিপজ্জনক। আপনি শুনলে অবাক হবেন যে পুরুলিয়ার ঠান্ডা এখন দিল্লির থেকে অনেক বেশি। দিল্লিতে ঠান্ডা পড়ছে না। চলুন এই মুহূর্তে এই ধোঁয়াশা নিয়ে একটু জানি। জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এটা বছরের সমস্যা। দিল্লির সরকার উদ্যোগীও হয়, কিন্তু মেটানো যায় না। দেখো, গতকাল নতুন করে দিল্লিতে সরকার ঘোষণা করেছে যে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4 অর্থাৎ গ্র্যাপ 4 লাগু হবে, এবং আজ সকাল 8টা থেকে সেই গ্র্যাপ 4 লাগু হয়ে গিয়েছে। তুমি যে পদক্ষেপগুলোর কথা বললে, অর্থাৎ স্কুল বন্ধ করে অনলাইন ক্লাস করা, এবং তার পাশাপাশি সরকারি কর্মচারীদের 50%কে অনলাইনে বাড়ি থেকে কাজ করানো, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি, বাইরে থেকে আসা সমস্ত কমার্শিয়াল গাড়ির এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে থেকে আসা সমস্ত ট্রাক, শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের বাদে বাকি সমস্ত ট্রাক দিল্লিতে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্র্যাপ 3 নিয়ম অনুযায়ী গত সপ্তাহেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ডেমোলিশন ওয়ার্ক এবং তার পাশাপাশি কনস্ট্রাকশন ওয়ার্ক। কিন্তু এই মুহূর্তে আবহাওয়াবিদরা যে কথা জানাচ্ছেন যে দিল্লির পারিপার্শ্বিক এলাকার পরিবেশ যে জায়গায় রয়েছে, আবহাওয়াগত যে ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, সেই কারণেই এই মুহূর্তে এই দূষণকে আটকানো সম্ভব হচ্ছে না। কী কারণ? অন্যতম বড় কারণ হচ্ছে বাতাসের গতিবেগ কার্যত শূন্য, অর্থাৎ গাছের পাতা একেবারেই নড়ছে না। আর যেহেতু দিল্লিতে জল অর্থাৎ ওয়াটার বডি অত্যন্ত কম, এর ফলে যখন বাতাসের গতিবেগ কমে যায়, ঠিক তখনই এই ধরনের ধোঁয়াশার মাত্রা অত্যন্ত বেড়ে যায়। এবং দিল্লির মানুষের সচেতনতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে হবে। গতকাল রাতের অভিজ্ঞতার কথাও বলবো যে আমার নিজের বাড়ির চারপাশে যেভাবে বাজি ফাটার শব্দ আমরা শুনতে পেয়েছি, তাতে কিন্তু একটা কথা বলা যায় যে সচেতনতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কোনোভাবেই কিন্তু গাড়ির সংখ্যা এখনো পর্যন্ত রাস্তায় কমেনি। পুলিশ একাধিক ক্ষেত্রে তারা পদক্ষেপ করছেন বলে জানাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে রাজনৈতিক বিবাদ বিতর্ক থেকেই যাচ্ছে। কারণ দিল্লি সরকার শুধুমাত্র নির্দেশ জারি করতে পারে, তা বলবৎ করা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের হাতে। আর ঠিক এই জায়গাতেই কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে বলে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলছে সেখানে বারবার ধরে দিল্লি সরকারের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে। আর এই বাদানুবাদের মধ্যে দিল্লির মানুষের কার্যত হাসফাস অবস্থা, এবং এই ধোঁয়াশায় কিন্তু সামনে কার্যত ভবিষ্যৎও দেখা যাচ্ছে না। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। সত্যি দিল্লির ধোঁয়াশায় কার্যত ভবিষ্যৎ দেখা যাচ্ছে না, জ্যোতি যেমন বলল। দেখুন, ধোঁয়াশা শুধুমাত্র দিল্লিতে নেই,
এই যে ধোঁয়াশার ছবিগুলো দেখালাম, ঠিক এতটাই ধোঁয়াশাপূর্ণ ছবি আমাদের রাজ্যের রাজনীতিতেও, অন্তত তৃণমূল কংগ্রেসে। বিশ্বাস করুন, ধোঁয়াশাই ধোঁয়াশা এখানে। কারণ তৃণমূলেরই সাংসদ কি মারাত্মক মারাত্মক কথা বলছেন দলেরই জুনিয়র নেতার বিরুদ্ধে, তৃণমূলেরই এমএলএ বিধায়ক মারাত্মক কথা বলছেন। কাকে তারা বিধছেন, কার বিরুদ্ধে কথা বলছেন? বিরোধী লাগে না এরকম দলে, তৃণমূল একাই 100। দুটো ঘটনা পরপর দেখাবো। প্রথম তালিকায় অবশ্যই বরাবর বিতর্ক সৃষ্টিকারী কল্যাণ ব্যানার্জি। তিনি এবার টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদের এ রাজ্যের সভাপতি তৃণাঙ্কুরকে নাম করে বিঁধেছেন। কি বলেছেন আগে শুনে নিন। শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হচ্ছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট, তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। আমি নিশ্চিত এরকম আক্রমণ শুনে তৃণাঙ্কুরও ধোঁয়াশা দেখেছেন চোখে। তৃণাঙ্কুরের নাম করে ঝাঁঝালো আক্রমণ কল্যাণ ব্যানার্জির। কিন্তু তৃণাঙ্কুরকে আচমকা এতটা আক্রমণ কেন করলেন কল্যাণ ব্যানার্জি? কল্যাণ ব্যানার্জি তৃণাঙ্কুরকে বললেন, কিন্তু আসলে কাকে বললেন? এটাই তো লাখ টাকার প্রশ্ন। আমরা এই নিয়ে আরো এক বর্ষিয়ান সাংসদ তৃণমূলেরই, তার কাছে পৌঁছে গেলাম, সৌগত রায়। তার কাছে জুৎসই কোনো উত্তর আছে কিনা দেখুন। আমি শুনেছি, আমার এ ব্যাপারে কিছু, আমার অনেক ব্যাপারেই জানা নেই। তৃণমূল কংগ্রেসে তো আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, তার ফলে কেন মুখ খুলেছে, কি বলেছে, তার সত্যতা কি আছে আমি জানি না। সৌগত রায় এপাশ ওপাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু তৃণাঙ্কুরকে তো বলতে হবে। আমরা বারবার তৃণাঙ্কুরের সঙ্গে যোগাযোগ করছি, যখন কল্যাণ ব্যানার্জির বক্তব্য আপনাকে শোনাচ্ছি তখনও আমার সহকর্মীরা তৃণাঙ্কুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গেছেন। একেবারেই ক্যামেরার সামনে অন ক্যামেরা অন রেকর্ড কিছু বলতে রাজি নন। তিনি শুধু একটাই কথা আমাদের বলেছেন, সময় হলে আমি সব বলবো। তার মানে তিনি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিতে যাচ্ছেন। দেখো, ডোমজুর উৎসবে পিওর ডোমজুর উৎসবে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তৃণাঙ্কুরের নাম নিয়ে আক্রমণ করলেন। তিনি প্রকাশ্যে বললেন। তোমায় জানিয়ে রাখি যে তৃণাঙ্কুরের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরে অনেক দিন ধরেই আলোচনা চলছে। বিশেষত তুলনা চলে এই জায়গা থেকে যে তৃণমূল কংগ্রেসের গণসংগঠনগুলি আদৌ কতটা অ্যাক্টিভ। সারা বছর কর্মসূচি নেওয়ার প্রশ্নে চন্দ্রিমা ভট্টাচার্য তার বয়স, তার বিভিন্ন মঞ্চকের দায়িত্ব পালনের পরেও নারী সংগঠনকে, মহিলা সংগঠনকে যেভাবে রাস্তায় দেখা যায় সেভাবে যুব সংগঠন কিংবা ছাত্র সংগঠনকে দেখা যায় না। যুব সভাপতি তিনি নিজে একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী এবং বিভিন্ন জায়গায় তার উজ্জ্বল উপস্থিতি রয়েছে। বিভিন্ন নেতাদের পাশে দেখা যায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও, কিন্তু কর্মসূচি কোথায় এ নিয়ে কিন্তু একটা চাপা গুঞ্জন ছিলই। এবং বিশেষত তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র লিডারশিপ তারা কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্যের এই সভাপতির, এই ছাত্র সভাপতির এই ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন। কল্যাণ ব্যানার্জি যে অভিযোগটা করছেন এবং তুমি যেমন বলছো তার সারবত্য থাকতেই পারে, যে সত্যি ছাত্র পরিষদ যখন এই ডাক্তার আন্দোলনে তাদের কোনো রোল সেভাবে দেখা যায়নি, একা বরং ব্যাট চালিয়ে গেছেন কুণাল ঘোষ, সেটা থাকতে পারে। কিন্তু আমার প্রশ্ন, এই কদিন আগে আমরা দেখলাম ট্রাম্প প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জি যা বললেন, আজকে তৃণাঙ্কুর নিয়ে উনি যা বলছেন, এবং উনি যে কথাটা বললেন যে এরা কিভাবে থাকে, কাদের হাত এদের মাথার ওপর থাকে, কোথাও কি কল্যাণ ব্যানার্জির টার্গেটটা অন্য? তিনি বিভিন্ন ক্যারেক্টারকে সামনে রেখে টার্গেটের দিকে যেতে চাইছেন। দেখো, তুমি যে প্রসঙ্গটা আনতে চাইছো যে প্রবীণ নবীন, এবং সেই জায়গা থেকে যেহেতু তৃণাঙ্কুর ভট্টাচার্য নবীন প্রজন্মের নেতৃত্ব অর্থাৎ অভিষেকের আশীর্বাদ ধন্য, হয়তো এমনটা হতে পারে কি না যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তবে এতটা না স্বভাবশুদ্ধ ভঙ্গিতেই তৃণাঙ্কুরকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং আক্রমণ করেছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে যখন দলের রদবদল নিয়ে নানান রকম একটা চাপানুতর চলছে। ঠিক সেই সময়ে অভিষেক ঘনিষ্ঠ বা অভিষেকের আশীর্বাদ
আশীর্বাদধন্য এক নেতাকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বললেন যে আমি এবং কুণাল এই কম্বিনেশন চলছে, এই কম্বিনেশনটা কাজ করছে, বাকি কাউকে দেখা যাচ্ছে না। তৃণাঙ্কুর ভট্টাচার্য ঘনিষ্ঠ মহলে যেটা বলেছেন যে পার্টি তাকে মুখ খুলতে বারণ করেছিল, তাই আরজি কর নিয়ে তিনি মুখ খোলেননি। সুতরাং এই নিয়ে চাপানুতর নিশ্চিতভাবে থাকবে। এবং তুমি যেমনটা দেখলে যে সৌগত রায় কিন্তু খানিকটা পাশ কাটিয়ে গেলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বিতর্কিত ইস্যুর মধ্যে তিনি ঢুকলেন না। ফলে রদবদলের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আশীর্বাদধন্য এক নেতাকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রদবদলের এই আবহে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং সময়টা বিশেষত তাৎপর্যপূর্ণ। প্রিয় সৌরভ তুমি সঙ্গে থাকো, কিন্তু এর মধ্যেই আপনাদের শুরুতে ধোঁয়াশার কথা বলছিলাম, এই যে কে কোন দিকে যাচ্ছে, তৃণমূলে নাকি এখন দুটো শিবির, বিরোধীরা বারবার সে কথা বলেন, কে কোন দিকে রয়েছেন, কল্যাণ ব্যানার্জি কাকে টার্গেট করছেন, আর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলতে চাইছেন। হুমায়ুন কবির বলেছেন অভিষেককে ডেপুটি সিএম বানানো হোক, অভিষেককে উপমুখ্যমন্ত্রী বানানো হোক, এবং পুলিশের ভূমিকা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন, চতুর্থবার মুখ্যমন্ত্রী হোক মমতা, কিন্তু অভিষেক উপমুখ্যমন্ত্রী এবং ফুল টাইম পুলিশ মন্ত্রী হলে খারাপ কাজও কমবে। মানে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ওপর অনাস্থা প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। আমি এ নিয়ে আরো কথা বলবো, আমি যাব প্রদীপ্তর কাছে, আমার সহকর্মী। প্রদীপ্ত, এ তো মানে পরিষ্কার করে শুধু নামটা নিয়ে সরাসরি বললেন না, মমতা ব্যানার্জিতে অনাস্থা পুলিশ মন্ত্রী হিসেবে যদিও, এবং অভিষেককে আরো উচ্চ পর্যায়ে দেখার ইচ্ছা। একেবারেই সে কথা বলা যায়, তার কারণ হুমায়ুন কবির কয়েকদিন আগেও তিনি বলেছিলেন যে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যদি পুলিশ মন্ত্রী হন তাহলে তার নজর এড়িয়ে সবকিছু করা যাবে না। অর্থাৎ পুলিশ মন্ত্রী হিসাবে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হচ্ছেন কিনা এই প্রশ্ন কিন্তু স্বয়ং তৃণমূলের বিধায়ক তুলে দিলেন, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা দেওয়া হোক, তাহলে তাদেরও যেমন সুবিধা হবে। এমনকি তিনি এই শব্দ বন্ধ প্রয়োগ করছেন যে পিসি ভাইপোর কম্বিনেশন এই রাজ্যে প্রয়োজন রয়েছে, রাজ্যের মানুষ উপকৃত হবে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা লোক কমানোর কথা তিনি বলছেন, দায়িত্ব কমানোর কথা বলছেন, এবং সেই দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে হুমায়ুন কবির শুধু নয়, এই রাজ্যের একটা বড় অংশের তৃণমূলের নেতারা সামনের সারিতে, আরো সামনের সারিতে আনতে চাইছেন, সেটা অন্তত হুমায়ুন কবিরের এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। কোনো সন্দেহ নেই। প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, একটু আগে কল্যাণ ব্যানার্জির কথা আপনাদের শোনাচ্ছিলাম, তিনি দলে অভিষেক পন্থী এক নেতাকে সরাসরি নাম করে ঝাঁঝিয়ে আক্রমণ করলেন। আবার ভরতপুরের বিধায়ক, মানে একজন সাংসদের বক্তব্য শুনলেন, কল্যাণের বক্তব্য, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবার অভিষেকের হয়ে ব্যাট করতে মাঠে নেমেছেন। তিনি বলছেন পূর্ণ সময়ের একজন পুলিশ মন্ত্রী চাই, মানে উপমুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সঙ্গে যদি তিনিও পুলিশের দায়িত্বটা নেন, মন্দ হয় না, তাহলে আরো ভালো চলে এই রাজ্যটা। তাহলে বুঝতেই পারছেন, ওই যে শুরুতে ধোঁয়াশা বললাম, তৃণমূলের অন্দরে চলছেটা কি। সৌরভ, আর একবার একই প্রশ্ন। একেবারেই তৃণমূলের অন্দরে সামগ্রিকভাবে যে ঘটনা কসবায় ঘটেছে, যে ঘটনা বেলডাঙ্গায় ঘটেছে, পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে, সেই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতারাই তুলছেন। প্রকাশ্যে বাইরে থেকে শুটার আসছে, পুলিশ যাচ্ছে মুঙ্গেরে অস্ত্রের খোঁজ করতে। অনেক দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছরের শাসনকালে এই একটা নয়া উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ফিরহাদ হাকিম, সৌগত রায় থেকে শুরু করে প্রত্যেকেই পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। অন্যদের হয়তো অতটা ঝাঁঝালো আক্রমণ করবার সাহস নেই, ভরতপুরের বিধায়ক এক্ষেত্রে হয়তো খানিকটা সাহসী, তিনি রিস্ক নিয়ে ব্যাট করলেন এবং সরাসরি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কোথাও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এবং তিনি একটু তার তরফের আনুগত্যটা অভিষেকের দিকে রাখলেন, এবং পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী হিসেবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাহলে রাজ্যের পরিস্থিতি অনেকটাই উন্নত হতে পারে। এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বেশ কিছু সমস্যা রয়েছে।
এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঘনিষ্ঠ মহলে বারে বারে বলেছেন। স্বাস্থ্য দপ্তরের সমস্যা রয়েছে, অন্যান্য দপ্তরের সমস্যা রয়েছে, মানুষ, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলেছেন। এবার দলের ভেতর থেকে এই আওয়াজটা উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং একটু চালিয়ে ব্যাট করেছেন। সৌরভ সঙ্গে থাকো। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, পিউ কথা বলছে স্টুডিও থেকে। ভীষণভাবে হুমায়ুন কবির ব্যাকুল হয়ে চাইছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক ব্যানার্জিকে দেখতে, এবং উনি বলছেন পুলিশ যদি আলাদা কোনো পূর্ণমন্ত্রী পায়, পুলিশ ডিপার্টমেন্ট, রাজ্যের পরিস্থিতি আরো ভালো হতে পারে। প্লিজ সঙ্গে থাকুন জগন্নাথ দা। এই মুহূর্তে হুমায়ুন কবির আমার সঙ্গে রয়েছেন। হুমায়ুন বাবু, আমি স্টুডিও থেকে পিউ কথা বলছি। আপনি বলছেন পূর্ণ সময়ের একজন পুলিশ মন্ত্রী হলে রাজ্যে অপরাধমূলক কাজকর্ম কমবে, মমতা ব্যানার্জির কাজে অনাস্থা, আপনি সন্তুষ্ট নন? এটা অনাস্থা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আমার। তিনার মতো বিরল নেতৃত্ব, পরিশ্রমী নেতৃত্ব বাংলায় কেন গোটা ভারতবর্ষে এই মুহূর্তে নেই। কিন্তু আমি বলেছি যে একজন ভদ্রমহিলা, তিনি 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 7 বারের সাংসদ ছিলেন, 3 বারের চিফ মিনিস্টার। এই মুহূর্তে বাংলা এত বড় একটা রাজ্য, সেখানে তার যোগ্য উত্তরসূরি দলের নাম্বার 2, তিনি দলের চেয়ারম্যান। আর নাম্বার 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক। তাকে সরকারে আনলে, দায়িত্ব দিলে আরো সরকারের পক্ষে বা পুলিশ বিভাগটা আরো বেশি তৎপরতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ফুল টাইম, যে সময়টা বলেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক লোড নেন, অনেক দায়িত্বভার সামলান। তাহলে যোগ্য উত্তরসূরি অভিষেক যখন আছে, তাদের মধ্যে যে কম্বিনেশনটা রয়েছে, সেই কম্বিনেশনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি সিএম অভিষেক হয় এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, তাহলে বাংলার মানুষের মঙ্গল হবে, আমাদের দলেরও অনেক স্ট্রং পজিশন শক্তিশালী হবে। রাজ্যটা বেটার চলবে যদি স্বরাষ্ট্র দপ্তর মমতা ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জির হাতে যায়। আমি তো এক কথাই বললাম, মমতা ব্যানার্জি আমারও নেত্রী, অভিষেকেরও নেত্রী। তিনার তো এটা, তিনার প্রতি অনাস্থা প্রকাশ মোটেই না। তিনার যে লোড তিনি নেন, 24 ঘন্টার মধ্যে তিনি 18 ঘন্টা কাজ করেন না। তিনি নিজে তো বলছেন না যে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন, কিন্তু আপনি মনে করছেন এবং সেই জায়গায় আপনি অভিষেককে দেখতে চাইছেন, তো এটা সরাসরি তার ব্যর্থতার দিকে আঙুল তোলা নয়? এটা মোটেই ব্যর্থতা না। আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করছেন, এটা আমার মুখ দিয়ে চাপাবার চেষ্টা করবেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একদম আস্থাশীল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যোগ্য নেতৃত্ব, বললাম তো বাংলায় কেন ভারতবর্ষে এই মুহূর্তে নেই। কিন্তু সব মানুষের একটা কাজের পরিধি থাকে, একটা সীমাবদ্ধতা থাকে। সেই জায়গাটাতে তিনি মনের জোরে, তিনি হয়তো 6টা দপ্তর চালাচ্ছেন, গোটা রাজ্যের সাংবিধানিক সর্বোচ্চ পদ চালাচ্ছেন। তো তিনারও তো কিছু রিলিফের প্রয়োজন আছে, তিনারও তো কিছু শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মন ভালো রাখার জন্য তিনাকে তো একটু লোড কমানো। আমাদের সকলের যারা বিধায়ক আছি তাদের আমার মনে হয় এটা যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করি, বুঝিয়ে বলি। করবেন নাকি? চিঠি দেবেন মমতা ব্যানার্জিকে যে আপনি স্বরাষ্ট্র দপ্তরটা অভিষেক ব্যানার্জির হাতে দিয়ে দিন? আমি চিঠি দেব কি দেব না সেটা এই মুহূর্তে আপনাকে বলছি না। আমি যখন সম্ভব হবে, সামনাসামনি দেখা হবে, অ্যাসেম্বলিতে 25 তারিখ থেকে অ্যাসেম্বলি স্টার্ট হবে, যখন ওনার সামনাসামনি হব তখন ওনার কাছে ডাইরেক্ট অ্যাপ্রোচ করব, ডাইরেক্ট আবেদন করব। অনেক ধন্যবাদ হুমায়ুন দা, অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির তিনি বলছেন তিনি নিজে আবেদন করবেন মমতা ব্যানার্জির কাছে, তার রিলিফ দরকার। মমতা ব্যানার্জি মনে করেন কি সেটা? জগন্নাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে আছেন, আপনি পুরোটাই শুনলেন জগন্নাথ দা। মজার ব্যাপার, তৃণমূল কংগ্রেস পুরোটা প্যাকেজ একদম। দেখুন, হুমায়ুন কবির যা বললেন, এক তো হচ্ছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন একজন ভদ্রমহিলা, মানে এইরকম একজন পুরুষতান্ত্রিক মনোভাব এবং লিঙ্গ বৈষম্যের বক্তব্য আপনাদের তো শুধু এটা নিয়ে সারাদিন চালানো উচিত। 3টি টার্মের মুখ্যমন্ত্রীকে বলছেন উনি ভদ্রমহিলা। দ্বিতীয় বললেন মন ভালো রাখার জন্য ওনার কাজ হালকা করা উচিত, তার মানে ওনার মন ভালো নেই।
বলছে শরীর সুস্থ রাখার জন্য ওনার কাজ হালকা করা উচিত, মানে মুখ্যমন্ত্রী অসুস্থ। মানে আমি তো অন্তত পক্ষে 3টে জিনিস বুঝলাম, যে মুখ্যমন্ত্রী আর বাংলার মেয়ে নয়, তিনি এখন হুমায়ুন কবিরের কাছে ভদ্রমহিলা, মানে এবং সেজন্য তিনি অযোগ্য মুখ্যমন্ত্রী। ভদ্রমহিলা বলা ওই স্তরে নামিয়ে আনা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তিনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। 2, তার মন ভালো নেই, 3 অসুস্থ। কিন্তু হুমায়ুন কবিরের ভেবে রাখা উচিত যে ভাইপো তো উপমুখ্যমন্ত্রীতে খুশি নয়, ভাইপো তো মুখ্যমন্ত্রী হতে চায়। তো হুমায়ুন কবির সেটা বলুন যে ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে হবে, কারণ ভাইপো উপমুখ্যমন্ত্রীতে আর খুশি না। আর তৃতীয়ত হচ্ছে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3 পূর্বপুরুষ 3 উত্তরপুরুষও যদি স্বরাষ্ট্র দপ্তরের মাথায় বসে, আর হুমায়ুন কবিরের মতো তৃণমূল বিধায়ক থাকেন যিনি কিনা সনাতনীদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলেন, তাহলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই শান্তিতে থাকতে পারবে না। অনেক ধন্যবাদ জগন্নাথ দা, আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল। যদি আপনি পুরোটাই শুনলেন, তৃণমূলের অন্দরে যদি এই চলে, রাজ্যটাতে সুশাসন সম্ভব বলে মনে করেন? দেখুন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ভাইপো কাকা, ভাইপো পিসি, এই জিনিসগুলো নিয়ে সাধারণ মানুষ কিন্তু চিন্তিত নন। সাধারণ মানুষ একটা দলকে, একজন নেতাকে ভোটে জিতিয়ে আনেন সুশাসন এবং গুড গভর্নেন্সের জন্য। গুড গভর্নেন্সটা কি করে হবে, সেটা কোন নেতার হাতে হবে, কোন নেত্রীর হাতে হবে, সেটা তাদের সম্পূর্ণ তাদের দায়িত্ব এবং তাদের এফিসিয়েন্সির উপর নির্ভর করে। কাজে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ওপরে জনসাধারণ আঙ্গুল তুলছে। আমি একজন নাগরিক হিসেবে এটাকে সবথেকে দুর্ভাগ্যজনক বলে মনে করি। একদম। অনন্দাদি, হাতে সময় খুব কম, অনেক ধন্যবাদ। আজ আপনার সঙ্গে কথা বলার কম সময় পেলাম। শেষ করতে হবে নিউজের 2, আপনি সঙ্গে থাকুন।